বাংলা ও বিশ্ব সাহিত্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা দি বং টেলস আজ আপনার জন্যে জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউনের গল্প অভিশপ্ত ডায়েরি। গিলবার্ট কেইথ চেস্টারটন ছিলেন ইংরেজ সাহিত্যিক, দার্শনিক এবং সমালোচক। তার জন্ম লন্ডনে 29শে মে 1874 সালে, মৃত্যু 24শে জুন 1936 সালে। তার শ্রেষ্ঠ গোয়েন্দা ফাদার ব্রাউন এক রোমান ক্যাথলিক পাদ্রী। চেহারা দেখে বা কথাবার্তা শুনে তার প্রখর বুদ্ধির ব্যাপারে আন্দাজ করা যায় না। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অয়ন। শুরু হচ্ছে অভিশপ্ত ডায়েরি। প্রফেসর অপেন্স সারা জীবন ভূত প্রেতাত্মা নিয়ে গবেষণা করেছেন, কিন্তু তিনি নিজে ভূত প্রেতে বিশ্বাস করেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা ছিল। এই ধোঁয়াশা সৃষ্টিতে প্রফেসরের অবদানই ছিল সর্বাধিক। তাকে কেউ বিশ্বাসী বলে দাগাতে চাইলে তিনি রেগে আগুন হতেন। শয়ে শয়ে উদাহরণের ঝুলি খুলে দেখাতেন কিভাবে তিনি প্রেত চর্চা নিয়ে একের পর এক ভাঁওতাবাজি ধরে দিয়েছেন। আবার তার সামনে যারা ভূতটুত কিছু নেই, যত বাজে কল্পনা বলে উড়িয়ে দিত, সেই সব বস্তুবাদীদেরও তিনি ছেড়ে কথা বলতেন না। আজীবনের গবেষণা আর সংগৃহীত প্রমাণের ঝুলি থেকে এমন সব অলৌকিক ঘটনা হাজির করতেন, অতি বড় যুক্তিবাদীও সেসবের ব্যাখ্যা দিতে গিয়ে ঘেমে উঠত। মোদ্দা কথা, বিশ্বাসী এবং অবিশ্বাসী কোনো দলকেই প্রফেসর অপেন্স রেয়াত করতেন না এবং সুযোগ পেলে দুদলের মধ্যেই তর্কযুদ্ধে নামতেন। এক দুপুরবেলা এরকমই এক যুদ্ধ সেরে রাস্তা দিয়ে হাঁটছিলেন প্রফেসর। বাগবিতণ্ডার জেরে তার মাথা তখনও গরম হয়েছিল। মাথা ভর্তি ঝাঁকড়া চুল নেড়ে লোকের গণ্ডমূর্খতায় নতুন করে চমৎকৃত হতে হতে গজগজ করতে করতে হাঁটছিলেন তিনি। এমন সময় চোখ তুলেই তিনি দেখলেন রাস্তার উল্টো দিক থেকে একজন ভারী নিরীহ, ছোটখাটো চেহারার, কালো পোশাক পরা পাদ্রী হেঁটে হেঁটে আসছেন। প্রফেসরের রাগ ঝপ করে পড়ে গেল। দুহাত বাড়িয়ে তিনি হুঙ্কার ছাড়লেন, আরে ফাদার ব্রাউন যে, কোথায় চললেন এদিকে? ফাদারের তেমন কোনো জরুরি কাজ নেই শুনে তাকে পাকড়াও করে প্রফেসর নিয়ে চললেন নিজের গন্তব্যের দিকে। হাত পা নেড়ে চেঁচিয়ে মেচিয়ে তার সাম্প্রতিকতম তর্কে জয়ের বর্ণনা দিতে দিতে চললেন প্রফেসর। আর তার পাশে পাশে বাহ, চমৎকার, যা বলেছেন ইত্যাদি ফোড়ন দিতে দিতে চললেন গোলমুখ ফাদার ব্রাউন। প্রফেসর বললেন, উজবুকগুলো খালি জিজ্ঞাসা করে আমার প্রতিপাদ্যটা কি, ইহ জগতের বাইরে কিছু আছে নাকি নেই। অপগণ্ডগুলো কিছুতেই বুঝবে না যে আমি বিজ্ঞানী, আর বিজ্ঞানীর কাজ কিছু প্রমাণ করা বা অপ্রমাণ করা নয়। বিজ্ঞানীর কাজ সত্যিটাকে খোঁজা। ঠিক ঠিক বললেন ফাদার ব্রাউন। পকেট থেকে পাইপ বার করে ধরিয়ে প্রফেসর অন্যমনস্ক হয়ে গেলেন। বড় করে ধোঁয়া ছেড়ে বললেন, বুঝলেন ফাদার, আমি এখনো স্পষ্টাস্পষ্টি কিছু বলার জায়গায় আসিনি, তবে একটা বিষয়ে ক্রমশ নিজের মনে নিশ্চিত হচ্ছি। ফাদার ব্রাউনের ভুরু কৌতূহলের ভঙ্গি করল। আমি ক্রমে নিশ্চিত হচ্ছি যে যদি কিছুর খোঁজ পাওয়ার থাকে, তাহলে সেটা এইসব প্ল্যানচেট, মিডিয়াম, হানাবাড়ি, ভূত বাংলো এসবে খুঁজলে পাওয়া যাবে না। এসবের মধ্যে সত্যি যতখানি, মানুষের মেলোড্রামার প্রতি আকর্ষণ তার থেকে বেশি। ফাদার ব্রাউন মিহি গলা ছাড়লেন। দেখুন, আমার সবসময় মনে হয়েছে এই যেখানে সেখানে মানুষের অবয়ব ধারণ করে অতিপ্রাকৃতের আবির্ভূত হওয়ার ব্যাপারটা কিঞ্চিত সন্দেহজনক। অতিপ্রাকৃত বলে যদি কেউ বা কিছু থেকেই থাকে, তারা আমাদের সঙ্গে দেখা করার বা আমাদেরকে দেখা দেবার জন্য হন্যে হয়ে আছে, এমন মনে করার কোনো কারণ ঘটেছে কি? আমাদের সঙ্গে যদি তাদের এতই দরকার থাকে, তাহলে মাঝে সাঝে পৃথিবীতে ঢু মেরে দু একজনকে তুলে নিজেদের জগতে নিয়ে যাওয়াটা প্ল্যান হিসেবে বেটার। কাজে অতিপ্রাকৃতের প্রমাণ পেতে গেলে ভূতের আবির্ভাবের থেকে মানুষের উবে যাওয়া বা অন্তর্হিত হয়ে যাওয়ার ব্যাপারটা তলিয়ে দেখলে বরং কিছু পাওয়া গেলেও যেতে পারে। বাইজব,
মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লেন প্রফেসর ওপেন্স। আমিও তো ঠিক এতটাই ভাবছিলাম, এই যে নিশিডাক, জলপরি বা মৎস্যকন্যার পিছু পিছু সমুদ্রে নেমে যাওয়ার গল্প চলে আসছে শতাব্দীর পর শতাব্দী ধরে। এসব কি শুধুমাত্র গ্রাম্য কুসংস্কার আর রূপকথা? আর প্রাচীন মিথের কথা যদি ছেড়েই দিই, এই যে রোজ খবরের কাগজে কোটি কোটি নিরুদ্দেশাক্রান্ত ঘোষণা ছাপা হচ্ছে, এই সব লোক হারিয়ে যাচ্ছে কোথায়? এদের মধ্যে কতজন ফিরছে? যারা ফিরছে না, কেন ফিরছে না? সে কি শুধু শখ করে, নাকি অন্য কোনো ধাঁধা আছে? মোড়ের মাথার চার্চের ঘড়িতে ঢং ঢং ঘন্টা বাজল। পকেট থেকে ঘড়ি বার করে চোখ কপালে তুললেন প্রফেসর। এ বিষয়ে আপনার সঙ্গে পরে কোনো একদিন বিস্তারিত আলোচনার ইচ্ছে রইল ফাদার। এই অন্তর্ধান সংক্রান্ত একটা মারাত্মক ইন্টারেস্টিং চিঠি পেয়েছি। রেভারেন্ড লুক প্রিঙ্গলস বলে একজন লিখেছেন, চেনেন নাকি? অবশ্য উনি গত বেশ কবছর ধরে মিশনারি হিসেবে আফ্রিকায় আছেন। কিছুক্ষণের মধ্যে ওকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, মনে হচ্ছে একটা সূত্র পাওয়া গেলেও যেতে পারে। মোড় ঘুরে খানিক দূরেই রাস্তার পাশের একটি বাড়ির দোতলায় প্রফেসরের 1.5 কামরার অফিস। ওই অফিস থেকে প্রফেসর আধিভৌতিক সংবাদ নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। সেই পত্রিকায় লঘু ভূতের গল্পের কোনো জায়গা নেই। ছাপা হয় খালি গম্ভীর, তথ্য সমৃদ্ধ, গবেষণাধর্মী বিশ্লেষণ। অন্যান্য পত্রপত্রিকার জন্য প্রফেসর নিয়মিত লেখালেখি করেন। এদিক ওদিক সভা সেমিনার লেগেই থাকে। সেসবের কাজকর্ম এই অফিসেই হয়। এসব কাজে তাকে সাহায্য করার জন্য একটি কর্মচারী আছে। প্রফেসর যখন অফিসে ঢুকলেন, সে বাইরের ঘরে বসে এক মনে খটাখট টাইপ করছিল। নিজের ঘরের দিকে এগোতে এগোতে প্রফেসর জিজ্ঞাসা করলেন, রেভারেন্ড প্রিঙ্গলস এসেছেন? টাইপরাইটার মাথা নেড়ে না বুঝিয়ে দিল। এলে সোজা আমার ঘরে পাঠিয়ে দেবে, আর ওই আর্টিকেলটার প্রুফ আজকের মধ্যেই দেখে আমার টেবিলে রেখে যাবে। নিজের ঘরে ঢুকে কোট হ্যাঙ্গারে টাঙিয়ে চেয়ারে এসে বসলেন প্রফেসর ওপেন্স। ঘরের 3 দিকের দেওয়াল জোড়া বুকশেল বোঝাই কাগজপত্র। ঘরের মাঝখানে চওড়া সেক্রেটারিয়েট টেবিল। টেবিলের ওপাশে ভিজিটরদের জন্য 2 হাতাওয়ালা সোজা পিঠের চেয়ার, আর এক পাশে প্রফেসরের চামড়া বাঁধানো প্রিয় কেদারা। কেদারার বাঁয়ে জানালার ওপাশে রেলিং দেওয়া সরু বারান্দা। রেলিংয়ের ফাঁক দিয়ে শহরের রাস্তা, গাড়ি ঘোড়া দেখা যায়। বসে বসে দেখতে বেশ লাগে। সেসব দেখার সময় প্রফেসরের কোনোদিনই হয় না, আজও হলো না। টেবিল থেকে মুখ ছেঁড়া বাদামি খামটা তুলে নিলেন তিনি। ভেতরের চিঠিটা আগে বার তিনেক পড়েছেন, আবার পড়লেন। অ্যাপয়েন্টমেন্ট চেয়ে লেখা সংক্ষিপ্ত চিঠি। এ ধরনের চিঠি প্রফেসর অহরহ পান। কত রকম লোকে যে চিঠি লেখে। আজকাল চিঠির প্রথম 1.5 লাইন পড়ে তিনি বলে দিতে পারেন লেখক পাগল, না ছাগল, না বদমাস। কিন্তু এই চিঠির প্রেরককে সেসবের কোনো দলেই ফেলতে পারলেন না তিনি। সংক্ষিপ্ত এবং সুচারু 2 ছত্রে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে। গলা খাঁকারির শব্দে চমকে উঠলেন প্রফেসর। তার অফিসের ঠিক মাঝখানে একজন লোক দাঁড়িয়ে। আপনার সেক্রেটারি সোজা ঢুকে আসতে বলল, তাই। অপ্রস্তুত হাসলেন রেভারেন্ড লুক প্রিঙ্গলস। উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করে রেভারেন্ডকে চেয়ার দেখিয়ে দিলেন প্রফেসর। ফাদার ব্রাউনকে দেখলেই যেমন পাদ্রী বলে চেনা যায়, রেভারেন্ড প্রিঙ্গলসকে দেখলে ঠিক তেমন যায় না। বরং লালচে বাদামি দাড়ি গোফে ঢাকা মুখ, গলাবন্ধ কোট পরা লোকটার চেহারার সঙ্গে পাগলাটে বিজ্ঞানীর মিল আছে বেশি। প্রফেসর ওপেন্স নিজেকে মনে করালেন লুক প্রিঙ্গলস বেশ কিছু বছর ধরে পশ্চিম আফ্রিকার জঙ্গলে ঘুরে ঘুরে মিশনারির কাজ করেছেন। তার চেনা শহরে মিশনারিদের সঙ্গে লুক প্রিঙ্গলসের চেহারার মিল না থাকাই স্বাভাবিক। গোবদাড়ির আড়ালে রেভারেন্ডের বন্ধুত্বপূর্ণ হাসি, বুদ্ধিপ্ত চাহনি প্রফেসরের পছন্দ হল। টেবিলে কনুই রেখে ঝুঁকে পড়ে বললেন, আপনার চিঠি পেয়ে থেকে উদ্গ্রীব হয়ে আছি। গোড়া থেকে বলুন দেখি কি কি হয়েছে। রেভারেন্ড লুক প্রিঙ্গলস তার বক্তব্য শুরু করলেন। আমি জানি প্রফেসর, আপনার কাছে এরকম চিঠি অনেক আসে। আপনি হয়তো আমাকে আরেকজন ভাঁওতাবাজ বা কুসংস্কারাচ্ছন্ন বলে ধরে নিচ্ছেন, কিন্তু
আমি খবরের কাগজে, পত্রপত্রিকায় আদিভৌতিক বিষয়ে আপনার গবেষণার নিয়মিত খবর রাখি। তাই ঘটনাটা যখন ঘটল, আপনার নামটাই প্রথম মনে এলো। কারণ ঘটনাটা অদ্ভুত হওয়ার সঙ্গে সঙ্গে বেশ দুঃখজনকও বটে। কোনো রকম হালকা চালে এটা নিয়ে আলোচনা হোক, সেটা আমার ইচ্ছে ছিল না। আর এ ব্যাপারকে যথার্থ গুরুত্ব সহকারে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করার জন্য আপনার থেকে যোগ্য লোক এ শহরে। রেভারেন্ড প্রিঙ্গলসকে মুহূর্তে মুহূর্তে আরও বেশি ভালো লাগতে শুরু করেছে প্রফেসর ওপেন্সের। পশ্চিম আফ্রিকার নিয়ানিয়া প্রদেশে আমি কিছুদিন মিশনের কাজে নিযুক্ত ছিলাম। জঙ্গলে আমি ছাড়া অন্য শ্বেতাঙ্গ বলতেছিলেন ক্যাপ্টেন ওয়েলস। ক্যাপ্টেন ওয়েলস মিশনারিদের পছন্দ করতেন না। আমিও তার সঙ্গে এদেশে থাকলে বন্ধুত্ব পাতাতাম না হয়তো, কিন্তু সঙ্গের অভাবেই আমাদের মধ্যে সখ্য গড়ে উঠেছিল। একদিন তার তাঁবুতে বসে একটা অদ্ভুত গল্প শোনালেন ক্যাপ্টেন। ক্যাপ্টেনের সঙ্গে ছিল তার সবসময়ের সঙ্গী ছোট একখানা ছোরা, একটা রিভলভার আর ছেঁড়া ফাটা চামড়া বাঁধাই একটা ছোট বই। ক্যাপ্টেন বললেন, কিছুক্ষণ আগেই তিনি নৌকো করে নদী দিয়ে আসছিলেন। নৌকোতে তার সঙ্গে একটা লোকও ছিল। বইটা নাকি তারই। লোকটা কেবলই বলে চলেছিল বইটা নাকি অভিশপ্ত। যেই এই বইয়ের পাতা খুলে ভেতরে দেখবে, তার ভয়ানক বিপদ ঘটবে। স্বয়ং শয়তান এসে তাকে তুলে নিয়ে যাবে। ওয়েলস স্বভাবতই বিশ্বাস করেননি। তিনি লোকটাকে ভীতু, কাপুরুষ, অপদার্থ ইত্যাদি বলে গালি দিচ্ছিলেন। তাতেই বোধহয় লোকটা চেষ্টা না থাকতে পেরে তার সামনেই বইটা খুলে ভেতরটা দেখে। আর দেখা মাত্রই নাকি হাত থেকে বইটা ফেলে দিয়ে লোকটা উঠে দাঁড়ায়। তারপর হেঁটে হেঁটে নৌকার কিনারায় গিয়ে জাস্ট অদৃশ্য হয়ে যায়। প্রফেসর জিজ্ঞাসা করলেন, লোকটা কোথা থেকে পেয়েছিল বইটা? ক্যাপ্টেন ওয়েলস আমাকে যা বলেছিলেন, বইটা ডক্টর হ্যানকি বলে একজন প্রাচ্যদেশীয় লোকের। ভদ্রলোকটি নানা দেশ ঘুরে আপাতত নাকি ইংল্যান্ডেই এসে আস্তানা গেড়েছেন। ক্যাপ্টেন ওয়েলসের নৌকোর সঙ্গীকে ডক্টর হ্যানকি বইটা দিয়েছিলেন এবং দেওয়ার আগে পই পই করে সাবধানও করে দিয়েছিলেন যে বই খুললে বিপদ হতে পারে। প্রফেসর ওয়েলস তার যত্ন করে ছাঁটা দাড়িতে হাত বুলোতে লাগলেন। আপনি ক্যাপ্টেন ওয়েলসের কথা বিশ্বাস করেছিলেন? করেছিলাম। কেন? ক্যাপ্টেন ওয়েলসকে চিনলে আপনিও বিশ্বাস করতেন প্রফেসর। এইরকম একটা ঘটনা বানিয়ে বলার কল্পনা শক্তি ক্যাপ্টেনের ছিল না। লোকটার উধাও হয়ে যাওয়ার নিখুঁত বর্ণনা দিয়েছিলেন ক্যাপ্টেন ওয়েলস। এমনকি এটাও বলেছিলেন যে লোকটা অদৃশ্য হওয়ার সময় তিনি ভেবেছিলেন হয়তো লোকটা জলে পড়ে গেছে, কিন্তু কোনো ছলাৎ শব্দ শুনতে না পেয়ে তিনি নিশ্চিত হন সেরকম কিছু হয়নি। নিজে চোখে না দেখলে ক্যাপ্টেনের পক্ষে এত ফুটিয়ে কোনো ঘটনার বর্ণনা দেওয়া অসম্ভব। আর দুই, লুক প্রিঙ্গলসের মুখে ছায়া ঘনালো। ক্যাপ্টেন ওয়েলসের কথা বিশ্বাস না করে আমার উপায় ছিল না, কারণ ক্যাপ্টেনের গল্পটা শোনার কয়েক মুহূর্ত পরে আমি ঘটনাটা নিজে চোখে ঘটতে দেখেছিলাম। ঘর নিস্তব্ধ হয়ে রইল। প্রফেসর লুক প্রিঙ্গলসের দিকে তাকিয়ে রইলেন। ক্যাপ্টেন ওয়েলস তার হাতের ছোরা আর বইটা টেবিলের উপর নামিয়ে রেখেছিলেন। তাঁবুতে একটাই দরজা ছিল। আমি সেই দরজায় দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকিয়েছিলাম। ক্যাপ্টেন ওয়েলস গজগজ করছিলেন, বলছিলেন, এই ২০ শতাব্দীতে দাঁড়িয়ে এসব কুসংস্কারে বিশ্বাস করা পাগলা মার মূর্খামি ছাড়া কিছু নয়। আমি বুঝতে পারছিলাম নিজের চোখে দেখা সত্ত্বেও ঘটনাটা মন থেকে মেনে নিতে ক্যাপ্টেন ওয়েলসের কষ্ট হচ্ছে। আমি নিজেও যে সেই মুহূর্তে খুব কনভিন্স ছিলাম তেমন নয়, কিন্তু আমি সর্বদাই সাবধানতার পক্ষে। ক্যাপ্টেন ওয়েলস ক্রমাগত বলে চলেছিলেন, একটা বই খুলে দেখলে কি ক্ষতি হবে, কি ক্ষতি হওয়া সম্ভব? আমার একটু বিরক্তই লাগছিল। আমি বলেছিলাম, কি ক্ষতি হতে পারে তো দেখলেন আপনি চোখের সামনে। নৌকোর ঘটনাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কয়েক সেকেন্ড অপেক্ষা করেও কোনো উত্তর না পেয়ে আমি পেছন ফিরলাম এবং আবিষ্কার করলাম তাঁবু ফাঁকা। ক্যাপ্টেন ওয়েলস কোথাও নেই। খালি তাঁবুর কাপড়ে একটা লম্বা আঁচড়ের মতো ফালি, ফালির নিচে মেঝেতে পড়ে আছে ক্যাপ্টেনের ছোরা। আমি সেই ফাটল খুলে জঙ্গলে গেলাম। আশেপাশের কয়েকটা ছোট গুল্ম থেতলে গেছে।
বুঝতে পারলাম না সেগুলো তখনই জখম হয়েছে না আগের দিন রাতে কোনো বড় প্রাণীর পায়ের চাপের পরিণতি। শুধু একটা ব্যাপার নিশ্চিত, ওই মুহূর্তের পর থেকে ক্যাপ্টেন ওয়েলসকে আর দেখা যায়নি। তিনি হাওয়ায় মিলিয়ে গেছেন। চেয়ারে হেলান দিয়ে দুহাত পেটের কাছে জড়ো করে খানিকক্ষণ বসে রইলেন প্রফেসর ওপেন্স। অন্যান্য সময়ে এই গল্প শুনলে তিনি ধরেই নিতেন আদ্যন্ত গুল, কিন্তু লুক প্রিঙ্গলসের অকপট চোখের দিকে তাকিয়ে প্রফেসর সেরকম করতে পারলেন না। এর আগে যতজন তাকে আদিভৌতিক ঘটনা শোনাতে বসেছেন সবারই একটা না একটা এজেন্ডা ছিল, একটা মতকে সত্যি এবং অন্য সব মতকে ভাওতা প্রমাণ করার উদ্দেশ্য ছিল। সেরকম কোনো উদ্দেশ্য রেভারেন্ড প্রিঙ্গলসের মুখে খুঁজে ফেলেন না প্রফেসর। বইটা এখন কোথায় রেভারেন্ড? বাইরের ঘরে রেখে এসেছি। আমার ভয় ছিল এই ঘরে নিয়ে এলে আপনি আমার পুরো কথা শোনার আগেই বইটা খুলে দেখতে চাইবেন। আমি সে ঝুঁকি নিতে চাইনি। অবশ্য বাইরে রেখে আসাটাও, মানে আপনার কর্মচারী যদি বইটা খোলে? হাত নেড়ে লুক প্রিঙ্গলসের দুশ্চিন্তা উড়িয়ে দিলেন প্রফেসর। বেরিজ নিজের কাজ ছেড়ে অন্যের বই খুলে দেখতে যাবে না। অত কম কৌতূহলী লোক আমি আমার জীবনে দেখিনি। চলুন বইটা দেখা যাক, বইটাকে নিয়ে কি করা উচিত সেটাও ভাবতে হবে। দরজা খুলে বাইরের ঘরে এলেন প্রফেসর ওপেন্স আর রেভারেন্ড প্রিঙ্গলস। টেবিলের ওপর টাইপরাইটারের পাশে বাদামি কাগজের খোলা মোড়ক, মোড়কের পাশে একটা বই, বইটা খোলা। টেবিলের পেছনের জানালার কাঁচের ঠিক মাঝখানে একটা বিরাট গর্ত দিয়ে বাইরের বারান্দা দেখা যাচ্ছে, যেন কারো ভয়ঙ্কর তাড়া ছিল। দরজা খোলার সময় হয়নি, দৌড়ে গিয়ে জানালার কাঁচ ফুঁড়ে অদৃশ্য হয়ে গেছে। প্রফেসর ওপেন্সি প্রথম কথা বলার শক্তি জোগাড় করতে পারলেন। রেভারেন্ডের বিস্ফারিত দৃষ্টির দিকে তাকিয়ে তিনি বললেন, আমি 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 আপনার কাছে ক্ষমা প্রার্থী রেভারেন্ড। আমার আমার স্বীকার করতে লজ্জা নেই, আপনাকে আমি এতক্ষণ সম্পূর্ণ বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু 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 এরপর আর তর্ক চলে না। এত বড় প্রমাণের মুখে অবিশ্বাসী হয়ে দাঁড়িয়ে থাকার মতো সাহসী কিংবা মূর্খ কোনোটাই আমি নই। রেভারেন্ড ধাতস্থ করলেন নিজেকে। আমাদের মনে হয় একটু খোঁজাখুঁজি করা দরকার। আফটার অল, এটা তো আফ্রিকার জঙ্গল নয়। আপনি আপনার কর্মচারীর বাড়ির ঠিকানা বা ফোন নাম্বার কিছু জানেন? ওই নর্থের দিকে কোথাও একটা থাকে, এক্সাক্ট ঠিকানাটা তো ওর ফোন নম্বরও আমি জানি না, জানার দরকার হয়নি কখনো। রেভারেন্ড বললেন, পুলিশকেও মনে হয় একটা খবর দেওয়া দরকার। পুলিশ? মানুষ আর ভূতের বাইরে এই 3 নম্বর প্রাণীটির কথা যেন এতদিন তলিয়ে ভাবেননি প্রফেসর। ওরা চেহারার একটা বর্ণনা চাইবে। আপনি একটা চলনসই বর্ণনা দিতে পারবেন তো? প্রফেসর ঠোঁট চাটলেন। বর্ণনা মানে বেরিজের তো বৈশিষ্ট্য কিছু ছিল না, বাকি সবার মতোই দাড়ি গোঁফ কামানো, মাঝারি হাইট, মাঝারি চেহারা। কিন্তু কিন্তু রেভারেন্ড ওসব পরে হবে। বইটাকে নিয়ে আমাদের পরবর্তী করণীয় কি? আপনি চিন্তা করবেন না প্রফেসর, আপনি এদিকটা সামলান। আমি বইটা নিয়ে ডক্টর হ্যানকির কাছে যাই। আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। বাড়িটাও কাছেই, আমার গিয়ে আসতে বেশি সময় লাগবে না। আমি ওনার সঙ্গে কথা বলি, জিজ্ঞাসা করি ব্যাপারটা কি, এই রকম একটা গোলমেলে জিনিস উনি পেলেন কোথায়, আর পেলেনই যদি এটাকে খোলা বাজারে এইভাবে ছেড়েই বা রেখেছেন কেন। যা কথা হবে আপনাকে এসে সব জানাবো। ঘণ্টাখানেক পর রেভারেন্ড লুক প্রিঙ্গলস যখন ফিরে এলেন, তখনও অবশ্য প্রফেসর ওয়েলস নিজের ঘরের জানালার পাশেই বসে আছেন। চোখ মুখের বিভ্রান্ত ভাবটা একটু কমলেও সম্পূর্ণ অদৃশ্য হয়নি। উল্টো দিকের চেয়ারে ধপ করে বসলেন প্রিঙ্গলস। প্রফেসর টেবিলের ওপর ঝুঁকে পড়লেন। দেখা হলো? কি বললেন ডক্টর হ্যানকি? ডক্টর হ্যানকি বইটা ঘণ্টাখানেকের জন্য নিজের কাছে রেখে দিলেন। কয়েক ঘন্টা পর আমাকে আপনাকে দুজনকেই দেখা করতে বলেছেন। তখন তিনি তার সিদ্ধান্ত জানাবেন যে বইটা নিয়ে কি করা হবে। উনি আপনার কাজের সঙ্গে খুবই পরিচিত প্রফেসর। আমাকে বিশেষ করে বলে দিয়েছেন যাতে পরের বার সঙ্গে করে আপনাকেও নিয়ে যাই। প্রফেসর পাইপ ধরালেন। লোকটাকে কেমন দেখলেন? ডক্টর হ্যানকি ভালোই,
আদিভৌতিক বিষয়ে প্রচুর পড়াশোনা আছে, ঘুরেছেনও প্রচুর। ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। আমার কথা বলে খুব একটা খারাপ লাগেনি, তবে আপনি দেখা হলে আরও বেটার বলতে পারবেন নিশ্চিত। প্রফেসর সিদ্ধান্ত নিলেন তিনি ডক্টর হেনকির সঙ্গে দেখা করতে যাবেন। ঘণ্টাখানেক পর কোট পড়তে গিয়ে একটা কথা তার মাথায় এলো। টেবিলের কাছে ফিরে গিয়ে ফোনটা তুলে নিয়ে ডায়াল করলেন। ওদিক থেকে মিহি গলায় হ্যালো শোনা মাত্র প্রফেসর তার গমগমে গলায় বলে উঠলেন, ফাদার, আমি প্রফেসর ওপেন্স বলছি। আজ সন্ধ্যাবেলা আমার সঙ্গে ডিনারে একবার দেখা করতে পারবেন? সকালে যে বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল সে বিষয়ে অলরেডি কিছু তথ্য হাতে এসেছে এবং শিগগিরই আরও তথ্য হাতে আসতে চলেছে। আপনার সঙ্গে আলোচনা করা দরকার। পারবেন? ভেরি গুড, তাহলে দেখা হচ্ছে। ফাদার ব্রাউন ঠিক সময়ে নির্দিষ্ট রেস্তোরাঁয় পৌঁছেছিলেন, কিন্তু প্রফেসর ওয়েলসের দেখা মিলল না। তাতে ফাদারের বিশেষ অসুবিধে হলো না। একা সময় কাটাতে তার কোনো অসুবিধে হয় না। তাছাড়া শহরের ব্যস্ত রেস্তোরাঁর সন্ধেবেলায় বসে থাকলে অনেক রকম লোক দেখা যায়। অনেকে ফাদারকে চিনতেও পারলেন, এসে আলাপ করে গেল। বেশ কিছুক্ষণ পর রেস্তোরাঁর দরজা ঠেলে ঢুকলেন দুজন লোক। প্রফেসরের চুল উস্কো খুস্কো, চোখ মুখ উদ্ভ্রান্ত। ডক্টর হেনকির সঙ্গে তাদের দেখা হয়েছে। শহরের উত্তরে একটি শান্ত পাড়ায় ডক্টর হেনকির বাড়ি। দরজায় পেতলের প্লেটে ডক্টর হেনকি, MDM আর CS লেখা। বেল বাজানোর দরকার হয়নি, দরজা অর্ধেক খোলাই ছিল। ভেতরের বসার ঘরের টেবিলে খোলা পড়ে থাকা ফুটিফাটা মলাটের বইখানা, আর উল্টো দিকের দেওয়ালে আরেকটা দরজা খোলা গিয়ে পড়েছিল বাগানে। বুট পরা দুটো পায়ের ছাপ চিহ্ন স্পষ্ট বাগানের নরম মাটির মাঝখান পর্যন্ত গিয়ে মিলিয়ে গেছে। বইটা টেবিলে সাবধানে নামিয়ে রাখলেন রেভারেন্ড। ফাদার ব্রাউন উঁকি মেরে দেখলেন। ভেতর থেকে আবছা লাল কালিতে অভিশপ্ত শব্দটা চোখে পড়ল ফাদারের। হাত নেড়ে পরিবেশককে ডাকলেন ফাদার, তার তেষ্টা পেয়েছে। রেভারেন্ড আর প্রফেসরের ওসব দিকে লক্ষ্যই নেই। উত্তেজিত গলায় দুজন পরবর্তী কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করতে লাগলেন। রেভারেন্ড লুক প্রিঙ্গলস জানালেন তিনি বইটা নিয়ে আরো কিছু সময় কাটাতে চান। প্রফেসর যদি অনুমতি দেন তাহলে তিনি প্রফেসরের অফিসটা ব্যবহার করতে পারেন। প্রফেসর এক কথায় রাজি। পকেট হাতড়ে রেভারেন্ডকে অফিসের চাবি দিতে যাবেন। রেভারেন্ড বিষণ্ণ হেসে বললেন, আপনি ভুলে যাচ্ছেন প্রফেসর, আপনার অফিসের জানালায় এখন একটা মানুষ প্রমাণ গর্ত আছে। আফ্রিকার জঙ্গলের নৌকা থেকে উধাও হয়ে যাওয়া ক্যাপ্টেন ওয়েলসের তাঁবু থেকে রহস্যজনক অন্তর্ধান, বন্ধ ঘরের দেওয়াল ফুঁড়ে তার কর্মচারী বেরিজের উধাও হয়ে যাওয়া, হেনকির বাগানের মাঝপথ পর্যন্ত পায়ের ছাপ, সকাল থেকে যা যা ঘটেছে ফাদারকে বিস্তারিত বললেন প্রফেসর। ফাদার শান্ত মুখে পুরোটা শুনলেন। প্রফেসরের বর্ণনা সবে শেষ হয়েছে এমন সময় একজন এসে জানালো প্রফেসরের জন্য টেলিফোন এসেছে। প্রফেসর উঠে গিয়ে ফোন তুলে কানে ঠেকালেন। ওদিক থেকে লুক প্রিঙ্গলসের গলা শোনা গেল, জোরে জোরে শ্বাস পড়ছে। হ্যাঁ, কি হয়েছে রেভারেন্ড? সব ঠিক আছে তো? আমি আর পারছি না প্রফেসর, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যাই হোক না কেন আর কয়েক মুহূর্তের মধ্যেই আমি বইটা খুলব। হয়তো আপনার সঙ্গে আমার আর দেখা হবে না, কিন্তু বইয়ের ভেতর কি আছে না জেনে আমার শান্তি নেই। গুড বাই। না রেভারেন্ড, না না, বই খুলবেন না রেভারেন্ড। রেভারেন্ড ফোনে চিৎকার করতে থাকলেন প্রফেসর। উত্তর এলো না। ফোন রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন প্রফেসর ওপেন্স। ধীরে ধীরে টেবিলে ফিরে এলেন। ফাদার ব্রাউনকে জানালেন এইমাত্র কি ভয়ানক ঘটনা ঘটেছে। এই নিয়ে 5 হলো। জঙ্গলে নৌকা থেকে, তাঁবু থেকে, আমার অফিস থেকে, হ্যানকির বাড়ি থেকে এবং আবারও আমার অফিস থেকে। এর আগে আরো কত লোক অদৃশ্য হয়েছে কে জানে। পরেও প্রফেসরের মুখ চোখ সাদা হয়ে গেছে। ফাদার জলের গ্লাস এগিয়ে দিলেন। এক চুমুকে সেটা খালি করে খানিকটা ধাতস্থ হলেন প্রফেসর। তবে ফাদার, এত জনের মধ্যে আমি সব থেকে আশ্চর্য হয়েছি বেরিজের অদৃশ্য হওয়ায়। হয়তো কে ব্যক্তিগতভাবে চিনতাম বলি,
বইটার মধ্যে নিশ্চয়ই কোনো আকর্ষণীয় শক্তি আছে, না হলে বেরিজের মতো একটা আপাদমস্ত কল্পনা শক্তিহীন বোরিং লোক হঠাৎ অন্য লোকের জিনিস খুলে দেখতেই বা যাবে কেন? আমার মাথাতেই ঢুকছে না। চশমার আড়ালে ফাদারের চোখ চিকচিক করছে। বেরিজের পক্ষে অন্য লোকের জিনিস খুলে দেখাটা অদ্ভুত বটে, কিন্তু সেটা সহবতের কারণে। আপনি যে যে কারণগুলো বললেন সেজন্য না। কল্পনা শক্তিহীন বা বোরিং কোনোটাই নয় বেরিজ। ইনফ্যাক্ট অসম্ভব রসিক আর বুদ্ধিমান। বেড়াতে ভালোবাসে, বই পড়তে ভালোবাসে। ওর লোকাল ক্লাবে, শহরের অ্যামেচার ক্লাবেদের মধ্যে রীতিমতো নাম করা, নিয়মিত অভিনয় করে। আমাকে শেক্সপিয়ারের দুকলি অভিনয় করে দেখিয়েছিল, দারুণ। আপনাকে? প্রফেসর ওপেন্সের মুখ হাঁ হয়ে গেল। আপনার সঙ্গে আলাপ ছিল নাকি বেরিজের? আলাপ কিছুই না, ওই মাঝে সাঝে আপনার অফিসে যখন গেছি, আপনার জন্য অপেক্ষা করার সময় কথাবার্তা হয়েছে। ও, প্রফেসর সামলে নিয়ে বললেন। কিন্তু কিন্তু বেরিজের অভিনয় ক্ষমতা আমাদের আজকের ঘটনার পক্ষে অবান্তর। তার সঙ্গে ও রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার সম্পর্ক নেই, বা বাকিদের উধাও হওয়ার সঙ্গেও। বাকিদের বলতে? প্রফেসর তাকিয়ে থাকলেন ফাদার ব্রাউনের দিকে। ফাদারকে তিনি অনেক দিন ধরে চেনেন। এমন কিছু বয়সও হয়নি তার ভীমরতি হওয়ার মতো। স্পষ্ট উচ্চারণে তিনি বললেন, বাকিদের বলতে আরো যে 4 জনের কথা আমি আপনাকে বললাম, যারা ব্যাখ্যার অতীত উপায়ে অদৃশ্য হয়েছে, তারা। অত্যন্ত শান্তভাবে ফাদার ব্রাউন বললেন, মাই ডিয়ার প্রফেসর, একজন লোকও অদৃশ্য হয়নি। ভীমরতি নিয়ে যেটুকু সন্দেহ প্রফেসরের ছিল রইল না। ফাদার ব্রাউন বলে চললেন, সব থেকে কেরামতির জায়গাটা হচ্ছে ঘটনাটাকে একটা সিরিজে পরিণত করা। একটা অবিশ্বাস্য ঘটনাকে উড়িয়ে দেওয়া কঠিন নয়, কিন্তু 5টা অবিশ্বাস্য ঘটনা যখন পরপর ঘটে, তখন তারা একই রকম অবিশ্বাস্য হওয়া সত্ত্বেও তাদের বিশ্বাস করে নিতে কোনো কষ্টই হয় না। ওই নৌকর লোকটা অদৃশ্য হওয়ার ঘটনাটা আলাদাভাবে শুনলে আপনি বিশ্বাস করতেন না। এমনকি তাঁবু থেকে ক্যাপ্টেন ওয়েলসের উদ্ধার হওয়ার ঘটনাটাকে উড়িয়ে দিতেও আপনার কোনো অসুবিধা হতো না। অভিশপ্ত বইতে আপনার বিশ্বাস জন্মালো যখন সিরিজের 3 নম্বর ঘটনাটা ঘটলো, আপনার কর্মচারী বেরিজ অদৃশ্য হলো এবং আমি নিজের চোখে সেই ঘটনাটা দেখলাম। টেবিল চাপড়ে হুঙ্কার দিয়ে উঠলেন প্রফেসর। আশেপাশে টেবিলের লোক ঘাড় ঘুরিয়ে তাকালো। ফাদার মাথা নাড়লেন। আপনি বেরিজকে অদৃশ্য হতে দেখেননি প্রফেসর, বরং উল্টোটাই দেখেছেন। আপনি বেরিজকে আপনার অফিস ঘরের মাঝখানে আবির্ভূত হতে দেখেছেন। মুখ ভরা লালচে দাড়ি গোঁফ, গলাবন্ধ মোটা কোট। রেভারেন্ড লুক প্রিঙ্গলস। শব্দ 3টি কোনো মতে বেরোলো প্রফেসরের গলা দিয়ে। এক্স্যাক্টলি, রেভারেন্ড লুক প্রিঙ্গলস। কিন্তু আমি ওকে চিনতে পারবো না। গত 1.5 বছর ধরে ও আমার জন্য কাজ করছে। পারবেন? আচ্ছা বলুন দেখি, বেরিজকে কেমন দেখতে? পুলিশকে আপনি বেরিজের বর্ণনা দিতে পারতেন? দাড়ি গোঁফ নেই আর চশমা আছে। এই দুটো তথ্য ছাড়া আর কিছুই বেরিজের সম্পর্কে আপনার জানা ছিল না। আপনারই অফিসের টাইপরাইটারে রেভারেন্ড লুক প্রিঙ্গলসের নামে একটা চিঠি টাইপ করে আপনাকে পাঠিয়ে একটা বইকে মোটামুটি ফুটিফাটা চেহারা দিয়ে, চশমা খুলে দাড়ি লাগিয়ে আপনার ঘরের মাঝখানে এসে দাঁড়ালে আপনি যে কিছুতেই ওকে চিনতে পারবেন না সেটা বেরিজ জানতো, এবং সে সেটাই করেছিল। বিহ্বলতা কেটে গিয়ে প্রফেসরের মুখে বিষাদ ঘনালো। কিন্তু আমার সঙ্গে এরকম একটা নিষ্ঠুর ঠাট্টা করলো কেন বেরিজ? করলো কারণ আপনি ওর দিকে বিন্দুমাত্র মনোযোগ দিতেন না। ওকে কল্পনা শক্তিহীন, নির্বোধ কেরানি ভাবতেন। করলো কারণ আপনি বিশ্বাস করতেন মানুষকে তার সমস্ত ভরম মুখোশ পেরিয়ে চিনে ফেলতে পারেন। বেরিজ আপনার এই বিশ্বাসটাকে একটু চ্যালেঞ্জ করতে চেয়েছিল আর কি। সেই জন্য এত হাঙ্গামা পোয়াতেও পিছপা হয়নি। গল্প তো ফেঁদেছেই। আগে থেকে অফিসের জানলার কাঁচটা কেটে রেখে কাপড় জড়ানো হাতুড়ি দিয়ে আলতো টোকা মেরে সেটা ভেঙেছে। তারপর ডক্টর হ্যানকি বলে
একজন কাল্পনিক ডাক্তারের নামে নেম প্লেট ছাপিয়ে নিজের বাড়ির দেয়ালে সেটে বাড়ির বাগানে জুতোর ছাপ ফেলে আপনাকে নিয়ে গিয়ে দেখিয়েছে। এরপরও আপনি ওকে কল্পনা শক্তিহীন বোরিং বলবেন? ওটা বেরিজের বাড়ি। আর কার? আপনি তো বেরিজের ঠিকানাটাও ঠিক করে জানতেন না। শহরের উত্তরে থাকে সেটুকুই। হ্যাঁ, শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলতে গিয়েও সামলে নিলেন ফাদার ব্রাউন। আপনার সঙ্গে রসিকতা করার জন্য এত ঝামেলা সবাই করতো না। কিন্তু বেরিজ সবাই নয়, এটা আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন আশা করি। মুখ নিচু করে গ্লাসের কিনারায় আঙুল বোলাতে লাগলেন প্রফেসর। ফাদার ব্রাউন বললেন, বেরিজের ওপর রাগ করবেন না প্রফেসর। ভূতপ্রেতদের প্রতি আপনি যত মনোযোগ, সময়, সাধনা দিয়েছেন তার তিলমাত্র খরচ করেননি আপনার আশেপাশে হেঁটে চলে বেড়ানো রক্ত মাংসের মানুষের প্রতি। সেটারই প্রায়শ্চিত্ত বলে ঘটনাটা ধরে নিন। প্রফেসর চুপ করে রইলেন, তার মুখ গম্ভীর। এখন বেরিজ কোথায়? আমি 90% নিশ্চিত আপনার অফিসে মুখ গুঁজে কাজ করছে। যে মুহূর্তে রেভারেন্ড লুক প্রিঙ্গলস আপনাকে ফোন করে জানালেন যে তিনি বইটা খুলতে চলেছেন এবং তারপরে নীরবতায় আপনি নিশ্চিত হলেন যে রেভারেন্ড প্রিঙ্গলস অদৃশ্য হয়েছেন, ঠিক সেই মুহূর্তেই বেরিজ নিজের সিটে, নিজের টাইপরাইটার এবং খাতাপত্রের সামনে ফিরে এসেছে। লম্বা শ্বাস নিয়ে সোজা হয়ে বসলেন প্রফেসর ওপেন্স। মেঘ কেটে তার মুখে হাসি ফুটল। টেবিলে চাপড় মেরে তিনি চেঁচিয়ে উঠলেন, ব্র্যাভো বেরিজ, ব্র্যাভো! ঠিকই করেছে ও যা করেছে। আমার এটা প্রাপ্য ছিল। আমি আজই ওর মাইনে বাড়াবো। পরক্ষণেই তার মুখের ভাব বদলে গেল। ফাদার ব্রাউনের দিকে ঝুঁকে পড়লেন। কিন্তু ফাদার, আপনাকে স্বীকার করতে হবে, গল্পটা কিন্তু ওর সত্যি সাংঘাতিক কেঁদেছিল। আপনি বলুন, এক মুহূর্তের জন্য হলেও কি আপনার ওই বদক্ষত বইটার দিকে তাকিয়ে গা চমচম করেনি? ধীরে সুস্থে ফাদার ব্রাউন জবাব দিলেন, ও, ওই বইটা? আপনি যখন লুক প্রিঙ্গলস বেরিজের সঙ্গে কথা বলছিলেন, আমি পাতা উল্টে ওর ভেতরটা দেখলাম তো। ভেতরে সাদা পাতা ছাড়া কিচ্ছু ছিল না। এতক্ষণ আপনি শুনছিলেন জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউনের গল্প অভিশপ্ত ডায়েরি। ফাদার ব্রাউনের চরিত্রে তানজন, রেভারেন্ড শুভম, প্রফেসর ওপেন্স ও অন্যান্য চরিত্রে অয়ন। পোস্টার ডিজাইন জটায়ু ক্রিয়েশনস। সমগ্র পরিচালনা ও আবহ সঙ্গীত অয়ন। শেষ হল জি.কে. চেস্টারটনের লেখা ফাদার ব্রাউনের গল্প অভিশপ্ত ডায়েরি। পরের সপ্তাহে আমরা আবার ফিরব নতুন কোনো গল্প নিয়ে।